ভারতের শেয়ার মার্কেট আজকে ক্র্যাশ করেছে, প্রায় 12 লক্ষ কোটি টাকার লোকসান, $12 বিলিয়ন লোকসান, ওয়ান অফ দ্য লার্জেস্ট ফল, বিশাল লোকসান। কারণ কি, ফরেন ইনভেস্টাররা টাকা তুলেছে বোধহয় $5 বিলিয়ন, তার দেখা দেখি আরও $115 বিলিয়ন দেশি ইনভেস্টাররাও টাকা তুলে নিয়েছে। অবভিয়াসলি মেন সমস্যা হচ্ছে এই যুদ্ধের জন্য, পারস্য উপসাগরের যুদ্ধের জন্য যেভাবে ঘোটলা পাকাচ্ছে, দিনকে দিন যুদ্ধ যেরকম জটিল অবস্থা হচ্ছে, তাতে এনার্জি ক্রাইসিস আসছে এবং পরিষ্কার ব্যাপার, ভারতের এই এনার্জি ক্রাইসিস ভারতের অগ্রগতিতে আটকাবে, ভারত যথেষ্ট এফেক্টেড হবে এবং এটা গোটা বিশ্ব জুড়েই একটা লস হচ্ছে। তার সাথে সাথে ফেড আবার এদিকে রেট কমাচ্ছে না। এবার ফেড যদি রেট না কমায়, লোকে ইউএস ট্রেজারি বন্ডটাকে সবচেয়ে সেফ ডেস্টিনেশন মেনে ইউএস ট্রেজারি বন্ড কিনে বসে থাকবে, যেহেতু ট্রেজারি বন্ড বোধহয় এখন 4%-এর কাছাকাছি দিচ্ছে। সো ন্যাচারালি আনসার্টেনিটির সময় লোকজন টাকা সবসময় ইউএস ট্রেজারি বন্ডে ধরে বসে থাকে। তো এইবার প্রশ্নটা হচ্ছে এইখানে যে তাহলে যুদ্ধের ভবিষ্যৎটা কি? আমি বলবো যুদ্ধের ভবিষ্যৎ রীতিমতো খুব কমপ্লেক্স কেস হয়ে গেছে। দেখুন, ব্যাপারটা হয়ে গেছে এরকম যে ইরানকে মেরে আটকানো যাবে না, এটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, বোম ফেলে কি করবেন আপনি? কিচ্ছু হবে না। 10,000 বোম অলরেডি ফেলে দিয়েছে। ওই বোম ফেলার অ্যাকচুয়াল এফেক্ট কী হয়েছে পরিষ্কার নয়। তার কারণ কি, ওই বোম ফেলার পর আমরা দেখতে পাচ্ছি যে ইরান আরাম করে ড্রোন হামলা, মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে। এবং আমেরিকার যারা অভিজ্ঞ জেনারেল, যারা ইরাক যুদ্ধে ছিলেন, যারা অ্যাকচুয়ালি কাউন্টার টেরোরিজমের সাথে বহুদিন যুক্ত ছিলেন, তারা বলছেন যে কারা ইউএস প্রেসিডেন্টকে চালাচ্ছে আমরা জানি না, কিন্তু এইভাবে বোম মেরে ইরান ইরাকে যেতে যায় না। এটা কালকে আমি অনেক কটা পডকাস্ট শুনছিলাম এবং এগুলো আমেরিকান জেনারেলরা বলছেন, যারা অভিজ্ঞ জেনারেল। তুলসী গাবার্ড, যিনি এনএসের হেড, এখন ভবিষ্যতে যিনি প্রেসিডেন্ট হতে চান, তার তো ফিউচার গেল। কালকে তো সেনেটে তাকে প্রচণ্ড গ্রিল করেছে। বলা হচ্ছে যে আপনি কি প্রেসিডেন্টকে অ্যাডভাইস করেছিলেন যুদ্ধে যেতে? সে আমা করছে, বলতে পারছে না। কারণ সত্যিই তো ইরানের বিরুদ্ধে তো সেরকম কোনো ট্যাঞ্জিবল তো এভিডেন্স ছিল না যে ইরান ইমিনেন্ট থ্রেট কিনা, বলতে পারছে না। পরিষ্কার বোঝা যাচ্ছে যে বেসিক্যালি ইসরায়েলের কথায় নেমে গেছে। এবার ইসরায়েলের লক্ষ্য আলাদা। মিডল ইস্ট ইসরায়েলের লক্ষ্যটা কি? মিডল ইস্ট ইসরায়েলের লক্ষ্য হচ্ছে যে তারা একটা গ্রেটার ইসরায়েল করবে, তারা নিজেদেরকে সেভ করতে চায়। কারণ ইরান হচ্ছে এখানে সবচেয়ে ডেঞ্জারাস। কারণ ইরানি হামাস, হেজবুল্লাহ ইহুদিদের করে। তো অবভিয়াসলি ইসরায়েলের কাছে এটা একটা এক্সিস্টেন্সিয়াল। তারা তো ইরানের বিরুদ্ধে 2 বছর যুদ্ধ করতে প্রস্তুত। তারা দরকার হলে ইরানে বুট না হবে, কিন্তু আমেরিকার পক্ষে তো সেটা সম্ভব না। আমেরিকার কাছে এটা ইরান কত দূরে, কি করতে যাবে ইরান? কত আমেরিকা এসে তো থরি না সেরকম দু একটা হয়তো স্লিপার সেল খুলতে পারে, সেটুকু টক্কর নেওয়ার ক্ষমতা এফবিআইয়ের আছে, ঠিক আছে। এবার ঘটনাটা দাঁড়াচ্ছে এরকম যে আমেরিকার লোকজনের কাছে তো ট্রাম্পের কোনো নেই, কোনো বিশ্বাসযোগ্য কোনো ভার্সন নেই। আবার পিছুও উঠতে পারছে না। আমেরিকার প্রেস্টিজের ব্যাপার। গলফ কান্ট্রিগুলোকে তারা এতদিন সিকিউরিটি দিয়েছে, সিকিউরিটি না দিলে পেট্রো-ডলারে ধস নামবে। তাহলে ওরাই বা কেন পেট্রো-ডলার করবে? কারণ আমেরিকা পেট্রো-ডলারে কেন তেলের কেনা বেচা হয়? একটাই কারণ, যে আমেরিকা সমস্ত গলফ কান্ট্রিকে বলেছিল আমি সিকিউরিটি দেবো, রাইট, যে তোমরা আমার আন্ডার প্রোটেকশনে থাকবে। অতএব পুরো ব্যাপারটা গুলিয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত ইউএস বুটস অন দ্য গ্রাউন্ড, ইউএস এবং ইসরায়েল পুরোপুরি মিলিটারি নামিয়ে দেশটাকে দখল করতে না পারছে, যার সম্ভাবনা খুবই কম। কারণ ওটা কংগ্রেস থেকে পাবে না, অনুমোদিত হবে না। হতে পারে টাকা দিয়ে আমেরিকাতে সব কিছুই হয় যদিও, কিন্তু কম, চান্স কম। কিন্তু এই যুদ্ধে এখন ফয়সালাহীন যুদ্ধের দিকে তাকাচ্ছে। এই ইরান কনস্ট্যান্ট মেরে যেতে থাকবে, আর ইসরায়েল আর ইউএস বোম ফেলবে, যার ফল কিছুই হবে না। বোম ফেলে কী করবি রে? 10টা জায়গায়, 10,000 জায়গায় বোম ফেলে কিছু কিছু জায়গায় প্রথমে ঘাঁটি ফাটিগুলোকে নষ্ট করেছে, মিসাইল লঞ্চার নষ্ট করেছে, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে যে ইরানের ওইভাবে কোনো ওরা এটার জন্য প্রস্তুত ছিল। ইরানের প্রতিটা স্টেপ, আমেরিকা যা যা স্টেপ নিয়েছে, প্রতিটা স্টেপের জন্য ওরা প্রস্তুত ছিল। যে ওদের নেতা কত মারবে, নেতা তো ইরানের তো নেতৃত্বকে পুরো উড়িয়ে দিয়েছে, তারপরেও তারা দৌড়ে যাচ্ছে। এর থেকেই তো একটা বোঝা যাচ্ছে যে এটা একটা শিয়া আইডিওলজিকে বুঝতে হবে। শিয়া ধর্মীয় মতবাদকে না বুঝতে পারলে বুঝতেই পারবে না, যেদের সাথে কোনো উপায় নেই। আমার মতে আমেরিকার এখন নেগোশিয়েট করা উচিত। নেগোশিয়েট করে ওরা কী চাইছে, এরা কী চাইছে করে মিটমাট হওয়া ডেফিনেটলি আমার ধারণা সম্ভব। কারণ ইরানও মিটমাট চাইবে। ইরানের অন্য সমস্যা আছে, ইরানের জলের সমস্যা আছে। তারা তেলের খনিগুলো হারালে তাদের সব কিছু যাবে, আমছালা দুদিকে যাবে। সুতরাং তাদের সাউথে তো তাদের তেলের খনিগুলো ধ্বংস করে দেওয়া খুব ইজি। বাই দ্য ওয়ে, আজকে আপনারা জিনিস লক্ষ্য করবেন,
যখন ইরানের তৈল খনিতে ইসরায়েল অ্যাটাক করেছে, ইউএস কিন্তু পছন্দ করেনি। ইউএস বারবার বলছে আমরা করিনি, ইসরায়েল তেলের খনিতে মেরেছে। কারণ ট্রাম্প বলছে সালা আমি তেলের জন্য যুদ্ধ করতে যাচ্ছি, আর তোরা তেলটাকে যদি ধ্বংস করে দিবি তো কী হবে? তো ভেতরে ভেতরে তো ইসরায়েলকে খিস্তি মারছে, কিন্তু প্রকাশ্যে বলতে পারছে না। বাট দ্য ফ্যাক্ট ইজ পুরো মার্কেটটাই এখন পুরো গাধার ঘাড়ে চলে যাচ্ছে, কিছু করার নেই। কারণ এটা এমন একটা স্টেলমেট। একদিকে শিয়াদের মানে অদমনীয় মনোভাব যে আমরা মৃত্যু ছাড়া কোনো কিছুকে, মৃত্যুকে পড়োয়া করি না, আমরা মরার জন্য এসেছি। যেমন দেখবেন যে ওদের যত লোক মারা যাচ্ছে ওরা সেটাকে সেলিব্রেট করছে। এটা একটা শিয়াদের একটা বড় ব্যাপার, যে শিয়াতে যেহেতু ইমাম মানে পুরো জিনিসটা ওদের ইতিহাসটাই তো রক্তাক্ত। ইমাম আলীকে হত্যা করলো তার নিজের ফলোয়াররা প্রথমে, রাইট? তারপর ইমাম হাসানকে হত্যা করেছিল তার স্ত্রী। ইমাম হুসেনকে হত্যা করলো হচ্ছে বেসিক্যালি এজিদের লোকজন। তারপর বিদ্রোহ, মানে পুরো ব্যাপারটা একটা কনফ্লিক্টের মধ্যে চলেছে আর কি। মানে শিয়া আইডিওলজি ইজ এ রেজিস্ট্যান্স আইডিওলজি। তাদের প্রতিটা ইমাম প্রাণ দিয়েছে, তো ওরা প্রাণ দেওয়াটাকে একটা গর্বিত ব্যাপার বলে মনে করে। ইটস এ কালচার, মানে একদম জাপানের মতো প্রাণ দেওয়াটাকে গর্বিত ব্যাপার বলে মনে করে। এইরকম একটা রেসের সাথে লড়াই করতে গেলে, যেটা জাপানের সাথে লড়াই করতে গেলে ইউএসের হয়েছিল, দিস অনলি ওয়ান ওয়ে, যেটা জাপানের সাথে ইউএস জিততে পেরেছিল, কারণ ইউএসেরও সেখানে কিন্তু 2 লাখ লোক মারা গেছিলো। ইউ হ্যাভ টু হ্যাভ দ্য বুটস অন গ্রাউন্ড অ্যান্ড ইউ হ্যাভ টু টেক এ হিট। কিন্তু ইউএসএ কেন লোক মারা যাবে রে ভাই? ইরান তো অনেক দূরে, কোনো যুদ্ধফুদ্ধ করার দরকারই বা কী আছে? তারও কোনো এক্সপ্লেনেশন নেই। ফলে এখন ত্রিশঙ্কু বলে যে কথাটা আছে, স্বর্গ আর মর্তের মধ্যেখানে পুরো যুদ্ধটা ঝুলে বসে আছে। এবার জনগণ ভুগবে, তাদের মিউচুয়াল ফান্ডের টাকা, তাদের এসআইপির টাকা, তাদের এই টাকা। এই যারা সব বড় বড় ফিনান্সিয়াল অ্যানালিস্ট এসেছিল, বলেছিল এইভাবে, দাদা আমি তো জানতাম না যে যুদ্ধ হবে, তার জন্য আর আপনার এই রিটার্নটা হলো না। মানে যারা ফিনান্সিয়াল অ্যানালিস্ট বা হেল্পার তারা এটা বলবে। কিন্তু ভাই ফ্যাক্ট হচ্ছে এটা, যে পৃথিবীর ইতিহাসে ফাইন্যান্সিয়াল আনসার্টেনিটি আগেও ছিল, এখনও থাকবে, এখন আরও বেশি পরিমাণে থাকবে।